স্বাধীনতা যুদ্ধের সময় তারা যতটুকু আমাদেরকে সহযোগিতা করেছে, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ থেকে হাজার গুণ শোষণ করে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এই জায়গাতে আমি মনে করি আর ছাড় দেওয়া হবে না। কারণ হচ্ছে একটা প্রজন্ম, এটা হচ্ছে জেনজি জেনারেশন, এখন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। দে আর এডুকেটেড দেন বিফোর পলিটিশিয়ান। বাংলাদেশে এখন 75% মানুষ শিক্ষিত। আরে ভাই, জনগণের তো পাবলিক পারসেপশন বোঝার মতো একটা যোগ্যতা আছে। শেখ মুজিব বাংলাদেশে কি বলে এটাকে, আওয়ামী লীগ এমন একটা দল ছিল যারা নাকি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তাদের ভাস্কর্য বাংলাদেশের আমজনতা আপনার দড়ি ধরে টানতেছে শুধুমাত্র শেখ হাসিনার এই ভারত প্রীতি এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করার কারণে। ভারতের 24টা চ্যানেলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। আরে ভাই, বিপ্লবে, জুলাইয়ের বিপ্লবে কয়জন হিন্দু মারা গেছে বাংলাদেশে, তার পরবর্তীতে কয়জন হিন্দু বাংলাদেশে মুসলমানের হাতে নির্যাতিত হয়েছে। আমি বলতে পারি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি হিন্দু বাংলাদেশে নির্যাতন। আমরা যারা এখানে কথা বলতে আসছি, তা আমাদের ভিতরে অনেক ধরনের পারসেপশন আছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন, আবার বাংলাদেশের বর্তমান সরকারের আসলে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সরকার না, যেটা আমাদের সুকান্ত ঘোষ দাদা বললেন। তো একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, এই জন্যই বাংলাদেশ এখন এই অবস্থায় আছে। এবং এটা তৈরি করছে হচ্ছে শেখ হাসিনার 15 বছরের ক্ষমতা, যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই এবং ভোটবিহীন একটা ফেসিজমকে, ফেসিবাদী সরকারকে, যে কিনা স্বৈরাচার, তাকে তাড়ানোর পর যে বাংলাদেশ এখন তৈরি হয়েছে, সেখানে আসলে একটা দলীয় সরকার বা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে নির্বাচিত সরকার আপনি প্রত্যাশা করেন কেন? যেটা হচ্ছে যে যারা এখন আছে, এটা হচ্ছে বিপ্লবী সরকার, এটা আপনাকে মাইনা নিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং ভারত সহ অন্যান্য দেশ কিন্তু বাংলাদেশের সাথে বর্তমান যদি সম্পর্কটাকে ভালো করতে চায়, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সাথেই তাদেরকে আলাপ করতে হবে। এদেরকে সরকার মনে করার কিছু নাই। আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনি তুললেন যে হিন্দুদেরকে নিয়ে, শুনেন, বাংলাদেশে যখন জুলাইয়ের যে বিপ্লবটা হয়, বিপ্লবের পর আমি তখন অস্ট্রেলিয়াতে ছিলাম। তো ওই সময় আমরা ধরেন মাল্টিকালচারাল যারা কমিউনিটি লিডার্স বা অন্যান্য যারা আছে, তারা আমরা একটা মিটিং করি। সেখানে আমাদের কথা হচ্ছে যে শেখ হাসিনার সময়কালে যারা কারাপ্টেড তাদের একটা লিস্ট করা হবে এবং এই লিস্টের লোকজনগুলা অবশ্যই যেন তাদের ফ্যাক্ট চেক করা হয় এবং সেটা অবশ্যই ইউনাইটেড নেশনের যে রোল রেজুলেশন আছে একজন প্রোটেকশন ভিসা পাওয়া বা অ্যাসাইলাম শেকারের, সেই জায়গাতে বাংলাদেশে এই সমস্ত কারাপ্টেড লোকগুলাকে কিভাবে তারা মানে অ্যাকসেপ্ট করবে বা সেখানে কোনো কিছু ইস্যু মানে তাদের এক্সট্রা কিছু অ্যাড করা যায় কিনা, তাদের যে লগুলো আছে, আমরা এগুলা নিয়ে কিছু প্রস্তাব করেছিলাম। ওই সময় আমরা যে জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে ইসকন সহ অন্যান্য অনেকগুলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য যে হিন্দু মানে কি বলে এটাকে কমিউনিটির লোকজন বা লিডাররা আছে, তারা ওই জায়গাতে সবসময় আমরা দেখছি যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, বাংলাদেশে হিন্দুরা ভালো নাই, এইসব বিষয়গুলোকে এমনভাবে অন্যান্য কমিউনিটির কাছে উপস্থাপন করছে যেগুলো আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে। এটা আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতা। আপনি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছিল, তখনও কিন্তু কি শাহজাহানি এক মহিলা, আমার নামটা মনে নাই, প্রিয়া সাহা, যার হাজবেন্ড ছিল এন্টি কারাপশনের ডিরেক্টর ছিল, ওইখানে থেকেও তারা কিন্তু কোনো মানে বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো তখন থেকে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কাজগুলা কিছু হিন্দুদেরকে দিয়ে ব্যবহার করা হতো। কিন্তু আমাদের দেশে কি ভাই, এটা কি হিন্দুর দেশ না মুসলমানের দেশ? এটা তো হচ্ছে সবার দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো বাংলাদেশের সব মানুষের রাজনীতি, সব মানুষের দেশ হচ্ছে বাংলাদেশ বলছে। তো সেখানে আমাদের হিন্দু বা মুসলমান, এখানে সাম্প্রদায়িকভাবে আমাদেরকে দেখার সুযোগ নাই। এবং আমাদের দেশে যারা মুসলমান, তারা কখনোই হিন্দুদেরকে অত্যাচার করে এটা মানে এই যে মানে এখন যে বাংলাদেশ, এখানে মডার্ন মুসলিম, আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি বোঝে, শিখছে, তারা কোনোভাবেই একজন অন্য ধর্মের সংখ্যালঘু বলে কোনো কিছু নাই। সংখ্যালঘু আবার কি শব্দ? এখন যেটা হয়েছে, আমি যে জিনিসটা মানে আবার স্লিপ করছি, সেটা হচ্ছে যে এরা হচ্ছে কিছু চক্র বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশকে ছোট করার জন্য এই হিন্দুদেরকে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করছে হিন্দুদেরকে নিয়ে। এবং ওই সময় আমি যেটা দেখছি, ভারতের 24টা চ্যানেলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। আরে ভাই, জুলাইয়ের বিপ্লবে কয়জন হিন্দু মারা গেছে বাংলাদেশে, তার পরবর্তীতে কয়জন হিন্দু বাংলাদেশে মুসলমানের হাতে নির্যাতিত হয়েছে।
আমি বলতে পারি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি হিন্দু বাংলাদেশে নির্যাতনের শিকার হয়, কারণ হচ্ছে ওটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে। এখন আপনি দেখেন হিন্দুদেরকে নিয়ে যে জিনিসটা তৈরি করার চেষ্টা করছে, শাহবাগে তাদেরকে নিয়ে মিছিল করছে, বেনাপোলে তাদেরকে নিয়ে মিছিল করছে, কি যেন বুড়িমারিতে নিয়ে একেবারে হিন্দুদেরকে দাঁড়া করায় তাদেরকে কি কার্ড টার্ড দিবে, এই যে জিনিসগুলো, এগুলো তো অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা। আর এই কাজগুলো তো ভারতই করছে। সুকান্ত দাদা যে বললো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা সহনশীল দায়িত্বশীলের জায়গা, ভাই এগুলা বললেন না। আল্লাহর হস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনাদের যে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স বাংলাদেশের সাথে এটাকে চরম ভাবে ঘৃণা করে। এটা আপনি বিশ্বাস করতে পারেন না, কারণ হচ্ছে আপনারা শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। আপনি 2010 সালে বাংলাদেশের মংলা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করার জন্য একটা চুক্তি হয় ভারতের সাথে। আমাদের পোর্ট তারা মানে ব্যবহার করলো, আমাদের করিডোর ব্যবহার করলো, আমাদের দেশে ভারত থেকে কি ট্রাক আসতেছে, কি যানবাহন আসতেছে, ওখানে কি বোম নিয়ে আসতেছে নাকি ওখানে আপনার মাদক দ্রব্য নিয়ে আসতেছে আমরা কিন্তু জানি না। এবং বর্ডারের আশেপাশে ফেন্সিডিলের ব্যবসা করে ভারতীয় লোকজন বাংলাদেশে। তারপরে বর্ডারে যে পরিমাণ বাঙালিদের, আপনি ফ্ল্যাগ মিটিং এর কথা বললেন, এই পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনা সময়কালের একটা ফ্ল্যাগ মিটিং এ বাংলাদেশ কি ন্যায্যভাবে যে মানুষগুলা হত্যা হয় তাদের বিরুদ্ধে কোনো বিচার পেয়েছে? ফেলানির লাশ কেন থাকবে কাটাতারে? এই জিনিসগুলো মাথায় রাখেন। আপনারা তো রাজনীতি বিশ্লেষণ করেন, কিন্তু দুঃখ হয় কি যে 18 কোটি মানুষকে ব্যবহার করতে করতে ভারতের এমন একটা অবস্থা হয়েছে, আমরা এদেরকে বন্ধু রাষ্ট্র মনে করতে এখন ভয় পাই। আমরা কখনোই চাই না ভারতের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হোক। স্বাধীনতা যুদ্ধের সময় তারা যতটুকু আমাদেরকে সহযোগিতা করেছে, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ থেকে 1000 গুণ শোষণ করে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এই জায়গাতে আমি মনে করি আর ছাড় দেওয়া হবে না। কারণ হচ্ছে একটা প্রজন্ম, এটা হচ্ছে জেনজি জেনারেশন, এখন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। দে আর এডুকেটেড দেন বিফোর পলিটিশিয়ান। বাংলাদেশে এখন 75% মানুষ শিক্ষিত। আরে ভাই, জনগণের তো পাবলিক পারসেপশন বোঝার মতো একটা যোগ্যতা আছে। দ্রব্যমূল্য কেন দাম বাড়ে, বাংলাদেশে ভারতের সাথে সম্পর্কটা কেমন। আর শুধুমাত্র একটা ছেলে, আবরার যে ছেলেটা বুয়েটের, শুধু ফেনী নদীর সঠিক হিস্সা আমরা পাচ্ছি না, এইরকম একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে আপনার খুন করা হয়েছে। এবং যে ছেলেটা এই খুনের সাথে সম্পৃক্ত, সে শুধুমাত্র হিন্দু থেকে তাকে কিন্তু ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা তাকে ফাঁসির ইয়েতে নেওয়া হয় না। তো আমার কথা হচ্ছে কি, যে বাংলাদেশে কিছু হিন্দুকে ব্যবহার করা হয়, আমি মনে করি তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা যেন পুরা হিন্দু সমাজকে আপনার ব্যবহার করার সুযোগ না পায়। আমাদের দেশের হিন্দুদেরকে ওইটা বুঝতে হবে। একই সাথে আমি মনে করি, আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় এখন, যে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে এবং আগামী নির্বাচন না অলওয়েজ চলতেছে। যে দর্শকরা যে কথাগুলো বললো যে বাংলাদেশের নির্বাচন বা আমাদের রাজনৈতিক দল গুলা কেন কথা বলে না, ভাই তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আসছে, আমরাও বলি, আমি অনেকবার বলেছি, এখানে এমন অনেক উপদেষ্টা আছে যারা শেখ হাসিনা ক্ষমতাকালীন সময়ে সরকারের বিরুদ্ধে একটা কথা বলে নাই। তাহলে তারা কোত্থেকে আসছে এই উপদেষ্টা মন্ডলীতে? এই জবাবদিহিতা বা তাদের কি রেসপন্সিবিলিটি আছে? বাংলাদেশের রাজনৈতিক দলরা যারা আপনার বিপ্লবের স্টেক হোল্ডার, তাদের উচিত ছিল, তাদের উচিত হচ্ছে যে কারা বিপ্লবী সরকারের উপদেষ্টা হবে এটা ডক্টর ইউনূসের সাথে নিশ্চিত করা এবং সেইভাবে কাজ করা। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম কি, আপনার জামায়াতের আমির আইসা বলতেছে যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে, আমাদেরকে মাফ করে দিতে হবে। আবার আমাদের বিএনপির মহাসচিবও কি কারণে বললো আমি জানি না। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে কি, যে রাজনীতি করার জন্য এখন আর রাজনীতি চলবে না। এক, আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র ভারতের সাথে, ভারত আমাদের কাছ থেকে 100% সুবিধা নিবে আর আমরা 1% পাবো না, এই জায়গায় এখন আর বাংলাদেশ চলবে না। ফার্স্ট সবার আগে বাংলাদেশ, এই চিন্তা করে কিন্তু বাংলাদেশ এখন রাজনীতি চলবে, রাজনৈতিক বিশ্লেষণ চলবে, রাজনীতিবিদরা রাজনীতি করবে, যারা অর্থনীতি নিয়ে কাজ করে তারা কাজ করবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বা একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি যেটা চাই, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে এইভাবে একটা মানে সরকারের পতন হোক, মানে ফেসিস্টের পতন হোক বাংলাদেশে। এবং শেখ মুজিব বাংলাদেশে কি বলে এটাকে, আওয়ামী লীগ এমন একটা দল ছিল যারা নাকি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাদের ভাস্কর্য বাংলাদেশের আমজনতা আপনার দড়ি ধরে টানতেছে শুধুমাত্র শেখ হাসিনার এই ভারত প্রীতি এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করার কারণে।
তো আমি মনে করি মোদির বাংলাদেশের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে নেওয়ার পর একটাও কিন্তু সে সফল হইতে পারে না, এটা একটা ব্যর্থতা। এবং এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ কিন্তু সচেতন। এই যে গণ আন্দোলনের যে আপনার প্রধান স্টেক হোল্ডার শেখ হাসিনা, তার সহযোগী ওবায়দুল কাদের, এদেরকে ভারতে জায়গা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে আমরা সবাই জানি। আর সুকান্ত দা ইন্টারপোলের কথা বললেন, ইন্টারপোল এখন পর্যন্ত এক্সিকিউটিভ তো হয় না, শেখ হাসিনার বিচারিত এখন পর্যন্ত শুরু হয় না, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে। কিন্তু যারা যারা আপনাদের দেশে অবস্থান করতেছে, আপনারা যদি না দেন আমাদের দেশের সরকার কি করবে? আর আমাদের সাথে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, সেই জায়গাতেও তো ভারত কোনো সহযোগিতা করতেছে না বাংলাদেশকে। তো একটা জিনিস হচ্ছে কি, যে শত্রু মেন্টালিটি দিয়ে একটা দেশের জিও পলিটিক্স বেশিক্ষণ টিকে না। এবং আমি মনে করি বাংলাদেশ ভারতের জন্য খুব বেশি প্রয়োজন, আমাদের চেয়ে তাদের বেশি প্রয়োজন। এই জন্য তাদেরকে বাংলাদেশের স্বার্থ চিন্তা করে রাজনীতি করতে হবে এবং জিও পলিটিক্যাল রিলেশনশিপটা আপনার কি বলে এটাকে এক্সপ্লোর করতে হবে। এটাই আমি শেষ কথা। আর আমাদের দেশে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে অবশ্যই জনগণের সমর্থিত মানুষরাই আসবে। আর যারা বিভিন্ন রাজনৈতিক দলে এজেন্টের কথা বললো একটু আগে যে ভাই, এজেন্ট প্রত্যেকটা রাজনৈতিক দলে আছে, শুধুমাত্র বিএনপিতে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কাজ করতেছে তাদের সাথেও এজেন্ট ঢুকে গেছে, জামাতের ভিতরে এজেন্ট ঢুকে গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলের ভিতরেও ঢুকে গেছে। এজেন্টদেরকে আমরা ওই সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকেই খুঁজে বের করতে হবে, তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। তাহলে আমার মনে হয় গণতন্ত্র চর্চাটা সঠিক হবে এবং আগামীতে নির্বাচনের রাস্তাটা সুন্দরভাবে তৈরি হবে।